This is ROG Xbox LIX and you can play AAA games on it. Actual. এটা হচ্ছে ROG Ally এর সেকেন্ড ভার্সন, যেটা বাজারে আসে নাই, এখনো আসে নাই। বাজারে আসার আগে স্টুডিওতে চলে আসছে। ওয়ার্ল্ডের সব রিভিউয়ারদের সাথে আশা করি আমরা ওইটাকে সেম ডেতে পাবলিশ করতে পারবো। প্রবাবলি আজকে এখন যখন পাবলিক হচ্ছে তখনই এমবার্গোটা উঠতেছে। সো হোয়াটস নিউ, দাম কেমন, কোথা থেকে কিনতে পারবেন, আর পারফরমেন্স কি আগের থেকে কোনো ইমপ্রুভমেন্ট আছে কিনা, এই নিয়ে বিস্তারিত কথাবার্তা হবে। অলরেডি যাদের লিক্স দেখার কথা তারা দেখে ফেলছেন, সবাই খুব হাইপড, পাম্পড, স্পেশালি যারা কনসোল গেমিং এর মধ্যে আছেন তারা। এবং ভয়, দিস থিং ফিলস নাইস। আপনাদের সাথে আছে মনোজাবান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। পুরো বডিটাই আসলে প্লাস্টিকের ফিল পাওয়া যায়, প্লাস্টিক মেড। এটার মধ্যে কোনো মেটালের ছোঁয়া দেখতে পাচ্ছি না, বাট ভেতরের ফ্রেমটা নিশ্চয়ই খুব স্ট্রং কোনো মেটালের বিল্ডই হবে, কারণ ফ্লেক্স খুব একটা নেই। যদি আপনি বাটনগুলো একটু নড়াচড়া করেন তাহলে একটু আওয়াজ হয়, বাট এছাড়া যদি আপনি অন্যান্য জায়গায় নড়াচড়া করার চেষ্টা করেন, ফ্লেক্স নো। ইভেন দো প্লাস্টিকের ফিলটা আরেকটু প্রিমিয়াম হইতে পারতো, পসিবল ছিল। আগের ROG Ally আর এইটার মধ্যে প্রথমেই যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে দুইটা বড় সড়ো গ্রিপ দেয়া আছে, যেন এক্সবক্সের কোনো কন্ট্রোলার আমরা ধরিয়েছি, এক্স্যাক্ট ওইরকমই হওয়ার কথা। তবে যদি একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যায় তাহলে আপনার দেখা যাবে এই দুইটা এরিয়ায় পুরাটায় ডটের মতো, মানে একটা টেক্সচারের মতো খুব ছোট ছোট করে লেখা হচ্ছে ROG X বক্স, মানে ROG আর Xbox-এর লেটারগুলো এইখানে আর কি এমন ভাবে দেওয়া যে দেখলে দূর থেকে একটা টেক্সচার মনে হয়। এবং এইখানে যে আপনার গ্রিপগুলো আছে, গ্রিপগুলোর মধ্যেও আপনার দেখে মনে হবে যে আসলে এটা একটা মেশ টেক্সচার জাস্ট টু হোল্ড দিস থিং, বাট এগুলো আপনার ওইরকম লেখা ROG Xbox, ওইটারই কার্ভ করে আর কি এটা বানানো হয়েছে। ওভারঅল মানে এটা ধরলে পরে আপনার যে Xbox-এর ওয়্যারলেস কন্ট্রোলারটা আছে ওইটা থেকেই ইন্সপায়ার্ড বলতে পারেন। হ্যান্ডফিলটা ওইরকমই দেয় অনেকটা, জাস্ট মানে একটু বড় সাইজে। স্ক্রিনটা মাঝখানে চলে আসছে, 7 ইঞ্চের একটা IPS ডিসপ্লে, তার ঠিক নিচে আপনার ROG-র ব্র্যান্ডিং করা আছে। এইখানে ডিসপ্লের উপরে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেয়া আছে, সো হাত থেকে পড়ে গেলে আপনার ডিসপ্লেটা ভাঙার চান্সেস একটু কম, কিন্তু আপনার ডিভাইসটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। দুই পাশে দুইটা জয়স্টিক কন্ট্রোল মেনু এন্ড আদার বাটনস, ডিপ্যাড, দুই পাশে দুইটা ফ্রন্ট ফেসিং স্পিকার। উপরের দিকে তাকালে দেখতে পাওয়া যায় দুই পাশে লেফট এন্ড রাইট বাটন, সাথে লেফট ও রাইট ট্রিগারও আছে। বাটন এবং ট্রিগারগুলোর মধ্যেও আপনার এই যে টেক্সচারগুলো আছে, মানে এমন কোনো জায়গা বাদ রাখে নাই ব্র্যান্ডিং করার, খুব সাটেল ওয়েতে কাজটা সারছে। মানে যাদের হাত ঘামায় বেশি তাদের আসলে গ্রিপ হারানোর চান্সেস খুবই কম। উপরের দিকে দুইটা এক্সস্ট ভেন্টস আছে, ভেন্টস গুলা বেশ বড় সড়ো, তবে আরো বড় হইতে পারতো, চাইলে পুরোটাও ভেন্টস দিতে পারতো, কেউ মানা করে নাই। এরপরে পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট রিডার, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আনলক করতে পারবেন ফোনের মতো। একটা 3.5mm হেডফোন কম্বো জ্যাক, একটা মাইক্রো SD কার্ড স্লট, একটা ছোট এয়ার ইনটেক ভেন্ট, ভলিউম বাটন, ইন্ডিকেটর লাইট, দুইটা টাইপ সি পোর্ট, সবকিছু উপরেই দেওয়া আছে যেন গেম খেলার সময় হিট বা কেবল নিয়ে খুব একটা প্যারা না খাওয়া লাগে। এবং পেছনের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে ROG-র যে আই আছে এইটার শেপে এবং আরো কিছু এক্সট্রা এয়ার ইনটেক ভেন্টস দেওয়া আছে। তবে আমার মনে হয় নিচের দিকেও একটা এয়ার ইনটেক ভেন্ট দিতে পারতো ডিসপ্লে ঠিক নিচে, কারণ ডিসপ্লে এরিয়াটা মোটামুটি হিট ভালোই হইতেছে, এটা ফিল করা যাইতেছে। যেহেতু উপরে একটা ইনটেক ভেন্ট দিছে, এখানে একটা দিলে খুব একটা ক্ষতি ছিল না। উপরেরটা হয়তো এক্সস্ট করে দিয়ে এখানে একটা ভেন্ট দিলে পরে ডিসপ্লেটা আর একটু ঠান্ডা থাকতো। এখন ধরে নিছে হয়তো যে যখন গেম খেলবে মানুষ ডিসপ্লেতে তো খুব একটা টাচ করবে না, বাট যেহেতু এটা টাচ সেন্সিটিভ কেউ কেউ তো করতেও পারে এবং তখন এই হিটটা ফিল হয়। আর এর বাইরে আপনার এই পেছনে দুইটা বাটন আছে, এই দুইটা আপনার কাস্টমাইজেবল, আপনি এখানে যে কোনো সেটিংস দিতে পারবেন। যদি আমরা আগের ROG Allyর সাথে কম্পেয়ার করি তাহলে সাইজের দিক থেকে এটা কিছুটা বড়। আগের ডিভাইসটা ছিল 678 গ্রাম আর নতুনটা হচ্ছে 715 গ্রাম, তো 37 গ্রাম ওজন বাড়লেও সাইজ বেশ ভালো পরিমাণেই বাড়ছে। দুইটা টাইপ সি পোর্ট দেয়া আছে, যার মধ্যে একটা থান্ডারবোল্ট 40G পোর্ট। এটা দিয়ে আপনি চাইলে একটা এক্সট্রা মনিটরও কানেক্ট করতে পারবেন যদি দরকার হয়, বা টিভি কানেক্ট করতে পারবেন, তবে আপনার অবশ্যই টাইপ সি দিয়া, থ্রু টাইপ সি, এই আর কি। আর নিচে আর কি সিরিয়াল নাম্বার, কিউআর কোড টোড এইসব দেয়া আছে।
পোলাপারের কাছে এটা খুব ফ্যান্সি জিনিস, কিন্তু আমার এজ গ্রুপের কাছে টাকা ইজ এভরিথিং। সো কি দিয়া কি কিনতেছি এটা দেখা খুব জরুরি। ডিসপ্লে নিয়ে ওরা এত ফ্যাসিনেটেড, আমি বললাম যে ডিসপ্লের মধ্যে কি আছে, বলতেছে আইপিএস। আমি বললাম ওলেডের যুগে আইপিএস দিয়ে কে চলে ভাই? মানে তুমি 100K প্লাস বিল করতেছো আমারে, কিন্তু এটা ওলেড দিতে পারতেছো না, ওয়াই? বাট অ্যাসুস ক্লেম করতেছে যে ওলেড আসলে দরকার নাই, ইট লুকস প্রিটি ডিসেন্ট এবং নাইস। প্রবাবলি কিছুদিন পরে দেখা যাবে যে নেবুলা এডিশন কিছু একটা বাইর করছে অ্যাসুস, আর 50,000 দাম বাড়াই দিছে। ডিসপ্লেটি দিয়েছে ফুল এইচডি 1920x1080 120 Hz রিফ্রেশ রেটের, অ্যাসপেক্ট রেশিও 16:9 পিক্সেল, ডেনসিটি 314 ppi, ব্রাইটনেস 500 নিটস, টাচ 10 পয়েন্ট মাল্টি টাচ সাপোর্ট। ইউজুয়ালি মানে হাই এন্ড স্মার্টফোনগুলো আপনার 10 পয়েন্ট টাচ সেন্সিটিভিটি থাকে, তো এইটাও ব্যাপারটা অনেকটা ওই রকম। বাট বেটার গেমিং এর জন্য অবশ্যই আপনার এই যে জয়স্টিক বাটন সেগুলো ছাড়া আপনি ওই রকম শুধু টাচ দিয়ে খেলা পসিবল না। এই জন্য আমরা অনেক ই স্পোর্টস মোবাইল গেমারদেরকে দেখি আপনার ফোনের সাথে এক্সট্রা এই ধরনের ট্রিগার অ্যাড করে খেলতে, জিনিসটা দেখতে কুল লাগে। বাট ইফ ইউ গেট ইট ডান ইন দিস দেন ইউ ডোন্ট নিড ইট। এখন আমার প্রশ্ন হইতেছে যে ইউজুয়ালি মোবাইল গেম যারা খেলে তারা অ্যান্ড্রয়েড বা iOS এ খেলে, উইন্ডোজের জন্য কি মোবাইল ভার্সনগুলো লঞ্চ করছে কিনা ওই গেম কোম্পানিগুলো, আই নিড টু নো দ্যাট। স্পেশালি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে পপুলার ই স্পোর্টস গুলো হইতেছে মোবা গেমিং এ। প্রথমেই ফ্রি ফায়ার, তারপরে পাবজি এম, মোবাইল লিজেন্ডস, তারপরে কল অফ ডিউটি, এছাড়াও আরো ক্যান্ডি ক্রাশ টাশ থাকতে পারে। ঠিক ওই ভার্সনটা এটার মধ্যে আছে কিনা আই এম নট শিওর। তো প্রবাবলি মাইক্রোসফট স্টোরে এগুলো আসা উচিত যখন আপনার এই ধরনের ডিভাইসগুলো নিয়ে কাজ করে, কারণ অনেকেই পিসি বানায় একটু বেটার মানে পারফরমেন্স করার জন্য, কিন্তু এইটার মধ্যে যদি আমার ইমুলেটর দিয়ে খেলা লাগে তাহলে রইল কেমনে ভাই? আর গ্লসি ফিনিশ, সো ইনডোরে ভালোই লাগে, কিন্তু আপনার আউটডোরে একটু রিফ্লেকশন হইতে পারে। ইভেন পেছনে আপনার যদি লাইট টাইট জ্বলে রিফ্লেকশন, দেয়ার উইল বি রিফ্লেকশনস। এখন 120K তে এইটা কিন্তু হেড টু হেড মোবাইলের যত গেমার আছে যারা মোবাইল দিয়ে স্মার্টফোন দিয়ে গেমিং করে তাদের জন্য খুব কঠিন একটা সলিউশন হইতে পারতো যদি আর কি ওই গেমগুলোর সাপোর্ট এটার মধ্যে থাকতো। বাট আই বিলিভ মানে এন্টায়ার স্মার্টফোনে যত গেমার আছে তাদের সবাইরে এইটার মধ্যে অনবোর্ড করা পসিবল যদি এই গেমগুলা এইগুলোর মধ্যে আলাদাভাবে ডিপ্লয় করার সুযোগ থাকে। কারণ পারফরমেন্সের দিক থেকে আই বিলিভ যে দিস ওয়ান উইল বিট এনি স্মার্টফোন, ইট শুড বিট এনি স্মার্টফোন। এটা বানানো হয়েছে আপনার মানে ফুল পিসি গেম খেলার জন্য। এখন অনেকে বলতে পারেন যে ভাই ডিসপ্লে, হ্যাঁ দিস ইজ এ বিগার ডিসপ্লে কম্পেয়ার টু এনি স্মার্টফোন। ইভেন তো 7 ইঞ্চি বলতেছি, তো ওই 6.9 ইঞ্চের একটা ফোন আর এই 7 ইঞ্চের মধ্যে ভাই মেলা তফাৎ আছে। দিস ইজ এ 6.9 ইঞ্চ ফোন, রাইট? মোবাইলটা মনে একটু বেশি লম্বা, কিন্তু দিস ফিলস মাচ বিগার। প্যারা খাওয়ার কথা যদি বলি তাইলে যেহেতু এটা আপনার মানে গ্লসি, সো ফিঙ্গারপ্রিন্ট প্রচুর স্ক্রিনের উপর আপনি ফেলতে পারবেন চাইলেই, এটা কোনো ইস্যুই না। আর আপনার ডাস্টও কম বেশি জমে, সো একটা মাইক্রোফাইবার দিয়ে মাঝে মধ্যে ক্লিন করতে হবে, কারণ এরকম একটা ডিভাইসকে একটু যত্নে রাখতে হবে। চিপায় চাপায় ফালায় রাখলে পরে এক্সপিরিয়েন্সটা ভালো হবে না। ইনডোরে যেমন তেমন এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথা নাই, 500 নিটস ইজ মোর দ্যান এনাফ। কিন্তু আউটডোরে কি হয় চলেন একটু দেখে আসি। আসুস ক্লেম করেছে এই ডিসপ্লেতে তারা 500 নিটসের ব্রাইটনেস দিয়েছে, বাট আমরা আমাদের ক্যালম্যান টেস্টে এক্সাক্ট 400 নিটস পাই। আমরা কোনো নাম্বার গেমে যাব না, আমরা এটাকে নিয়ে ডিরেক্ট বাইরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন একটা অনেক রৌদ্রোজ্জ্বল দিন এবং এখানে আমরা গেমের ভিজিবিলিটি 40%-এর মতো পাচ্ছি। যদি গেমের কোনো ডার্ক সিনে যান তাহলে আপনার দেখতে একটু কষ্ট হতে পারে, বাট নর্মালি প্লেয়েবল, মানে একবারে যে আনপ্লেয়েবল এমন না। তবে একটু যদি ছায়া বা ডার্ক কোনো প্লেসে যান তাহলে অবশ্যই এটা দিয়ে খেলতে পারবেন। আপনি তো আর রোদে দাঁড়িয়ে গেম খেলবেন না, জেনারেলি মানুষ গাড়িতে বসে বা বাসে বসে বা কোথাও বসে গেম খেলে, ওসব এনভায়রনমেন্টে আপনি অনেক ভালো খেলতে পারবেন, দেখতে পারবেন, সমস্যা নেই। এর ব্রাইটনেস চার্টের সাথে আমরা কিছু ফোনের ব্রাইটনেস চার্ট দিয়ে দিচ্ছি, আপনারা মিলে দেখতে পারেন। দ্য মেইন রিজন টু বাই দিস ডিভাইস ইজ পোর্টেবিলিটি। আপনি এটা আপনার ব্যাগের মধ্যে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন। এটাকে আপনি পিএসপি বা নিনটেন্ডো সুইচের একটা উইন্ডোজ রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতে পারবেন। তবে এক্সবক্সের এক্সক্লুসিভ গেমগুলো খেলতে পারবেন কিনা এটা নিয়ে প্রশ্ন থেকে যায়, এটা নিয়ে আমরা পরে ডিসক্লোজ করছি। এই ডিভাইসটি পারচেজ করলে আপনি এর সাথে এক্সবক্স আলটিমেট গেম পাস পাবেন 3 মাসের জন্য। তবে এত দামি ডিভাইস কিনে মাত্র 3 মাসের জন্য গেম পাস দেওয়াটা কেমন হয়ে যাচ্ছে না আরও? যদিও আমরা এখনও এই গেম পাসটি ইউজ করতে পারিনি, যেহেতু এটা এখনও রিটেল মার্কেটে আসেনি। তবে লঞ্চের পর অবশ্যই আপনারা 3 মাসের জন্য পাবেন, বাট 3 মাস ইজ নট এনাফ। তবে গেম পাসটা আপনারা মাইক্রোসফট স্টোরের ইনক্লুডেড ওই ডিভাইস সেকশনে পাবেন, যদিও আমরা এখনও পাই নাই, যেহেতু এটা এখনও রিলিজ হয় নাই। রিলিজ হওয়ার পর অবশ্যই পেয়ে যাবেন। ফ্রন্ট ফেসিং স্পিকার ব্যবহার করা হয়েছে, সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আর লাউড, হাই ভলিউমে ডিস্টরশন খুব একটা হয় না। মুভি, মিউজিক বা গেম প্লেতে ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিবে, কিন্তু বেস তেমন ডিপ না। ডলবি সাপোর্ট আছে কিনা এরকম কোনো কিছু ক্লেম করে না, শুনেও খুব একটা টের পাওয়া যায় না।
দুইটা স্পিকার থেকে 3D সারাউন্ড একটা সাউন্ড পাওয়া যায়, বাট এটা এক্স্যাক্টলি ডলবি অ্যাটমস টাইপ বলা যাচ্ছে না। এখন এইটার মধ্যে এতগুলো আপনার মানে বাটনস আছে, জয়স্টিক্স আছে, কন্ট্রোলারের সব ফাংশনই আছে, মানে এই ধরনের একটা পোর্টেবল গেমিং ডিভাইসে এইটাই আসলে আলাদা একটা জিনিস যেটা অ্যাড করা হয়েছে। তো এইটা নিয়ে আমরা একটু ডিটেল কথা শুনবো রিয়ানের কাছ থেকে, কারণ রিয়ান কন্ট্রোলার নিয়ে খুবই মানে কি বলে ফ্যাসিনেটেড থাকে। তো চলুন তার মতামত একটু নিয়ে আসি। এক্সবক্সের এলিট সিরিজ কন্ট্রোলারের মতো এটা লেআউট গুলো, এক্সবক্সের যে বেসিক কন্ট্রোলারটা আছে ওটার মধ্যে এটার মধ্যে রং গুলা নেই, রেড ব্লু কালার গুলা। এক্সবক্স এলিট সিরিজে যে কালার গুলো দেখা যায় ওই টাইপের সিঙ্গেল একটা ব্ল্যাক কালার। এক্সবক্সের বেসিক কন্ট্রোলার গুলো যেগুলো মার্কেটে পাওয়া যায় 8,000 টাকার মতো প্রাইস, ওগুলো থেকে বেটার জয়স্টিক আছে এটাতে। এগুলো হচ্ছে হলিফিক জয়স্টিক যেগুলো আপনি এক্সবক্সের এলিট সিরিজের কন্ট্রোলার গুলোতে দেখতে পারেন। তাই এটাকে এক্সবক্সের বেসিক কন্ট্রোলার আর এলিট সিরিজ যে কন্ট্রোলার আছে এটার একটা মাঝামাঝি অবস্থানে বলতে পারেন, একটা হাইব্রিডও বলতে পারেন। এটা জয়স্টিক গুলো বাই ডিফল্ট একটু রেজড অবস্থায় আসে, যাতে আপনি যখন এটা নিয়ে ট্রাভেলিং করবেন, যেহেতু একটা পোর্টেবল ডিভাইস, তো তখন যাতে এটা মুভ হয়ে আপনার এটা ড্যামেজ না হয়। আর যখন আপনি ইউজ করবেন তখন এটা একটু প্রেস করে নিতে হবে, তখন এটা আপনি ইজিলি মুভ করতে পারবেন। আর রেজড অবস্থায় এটা একটু লক অবস্থায় থাকে। আর ট্রিগার গুলো বেসিক অ্যানালগ ট্রিগার, সো এটা একটা মাউসের মতো ক্লিকি ফিডব্যাক দেয়। আর এটা যে জয়স্টিক গুলো আছে এগুলো যদি কোনো সময় আপনার নষ্ট হয়ে যায় অথবা যদি আপনার থার্ড পার্টি জয়স্টিক ইউজ করতে চান তাহলেও আপনি এটাতে পারবেন। এগুলো মডুলার, সো এগুলো ইজিলি রিপ্লেস করা যাবে যদি কোনো কারণে ব্রেক হয়ে যায়। আর সবগুলো বাটনই আর্মোরি ক্রেড এসি সফটওয়্যারটা দিয়ে কাস্টমাইজ করার অপশন আছে। আর এটা যেহেতু আমাদের লঞ্চ এডিশনের আগের এডিশন, তাই এটাতে যদি এক্সবক্স বাটনটা প্রেস করা হয় এটা এক্সবক্স ওপেন হয় না, এটাতে আর্মোরি ক্রেডটা ওপেন হয়। রিটেল ভার্সনে এক্সবক্স বাটনটি প্রেস করলে এক্সবক্সের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে, যেটা এক্সবক্স কনসোলের মতো একটা ফিল দিবে। বর্তমানে এটা ক্লিক করলে যেমন এখন স্টিমওএস ওপেন হয়ে গেছে আর মাঝে মাঝে আর্মোরি ক্রেড ওপেন হয়ে যায়, সো এটা কাইন্ডা একটা লাকের উপরে ডিপেন্ড করে। এক্সবক্স বেসিক কন্ট্রোলার এলিট সিরিজের কন্ট্রোলার একটা হাইব্রিড বললো, এটার ভাইব্রেশন কিন্তু এক্সবক্সের বেসিক সিরিজ কন্ট্রোলার থেকেও বেশি খারাপ একটা ফিডব্যাক দেয়। কাইন্ডা একটা বেসিক ফোনের যে ভাইব্রেশন থাকে কাইন্ডা সিমিলার একটা ফিডব্যাক দেয়। যদিও ডিভাইসের দুই দিকে দুটো ভাইব্রেশন মোটর আছে, কিন্তু এটা একটা ইমার্সিভ ফিল দিতে ব্যর্থ হয়। যেহেতু এটা একটা হ্যান্ডহেল্ড ডিভাইস, তো স্মার্টফোনের মতো এটা তো একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, কিন্তু এটা এতটা অ্যাকুরেট না, কিন্তু কাজ চলার মতো। যেহেতু এটা এক্সবক্সের সাথে কোলাবোরেশনের বানাইছে আসুস, তো আমরা এক্সপেক্ট করতেছিলাম এটাতে আমরা এক্সবক্সের এক্সক্লুসিভ গেমগুলো খেলতে পারবো, কিন্তু স্যাডলি যেহেতু এটা একটা উইন্ডোজ বেস সিস্টেম, তো এটার মধ্যে আমরা সব গেম খেলতে পারতেছি না। এক্সবক্সের গেম পাসটা পারচেজ করলে আপনি এক্সবক্সের ক্লাউড গেমিং সার্ভিসে এক্সবক্সের এক্সক্লুসিভ গেমস গুলো খেলতে পারবেন। সবই মোটামুটি বলে ফেলছি, মানে প্রাইমারি এক্সপিরিয়েন্স যা যা হইতে পারে বলা শেষ। এখন বাকি আছে স্পেক্স বলা। আর স্পেক্স আপনারা অনলাইনে সবাই চেক করতে পারেন, এই জন্য আমরা খুব একটা মানে গুরুত্ব দিই না। তারপরও পারফরমেন্স টেস্টে যাওয়ার আগে একটু এক্সাক্ট স্পেসিফিকেশনটা দেখা দরকার। প্রসেসর হচ্ছে আপনার সিপিইউ তে আছে AMD Ryzen AI Z2 Extreme Zen 5 আর্কিটেকচার। এটা আমার জন্য স্পেশালি বানানো হয় না, এটা ওয়ার্ল্ড ওয়াইড AMD সাথে আরো যে কাজ করতেছে কেন আই ডোন্ট নো, এটা আমার কোনো হাত পা কিছুই নেই। এইটা একটা এক্সক্লুসিভ চিপসেট যেটা হ্যান্ডেলের জন্যই বানানো হয়। 8 কোর 16 থ্রেডের সিপিইউ, ক্লক স্পিড 2.0 থেকে 5.0 পর্যন্ত উঠতে পারবে। জিপিইউ হচ্ছে AMD Radeon RDNA 3.58 GB। নাইস। গত বছর যখন আরো যে এলআই রিলিজ হয় তখন অনেকেই Z1 এক্সট্রিমের জিপিইউ পারফরমেন্স নিয়ে প্রশংসা করছিল। ছোট ডিভাইসে এত ভালো পারফরমেন্স, দ্যাটস নাইস। এবারও একই কথা বলতে হয়, Z2 এক্সট্রিমের সাথে AMD Radeon জিপিইউ সব গেমই মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। এনভিডিয়ার সাথে কেন কোলাবোরেট করতে পারে না আই ডোন্ট নো, প্রবলি টাকা বেশি লাগতো। আমরা আনরিয়েল ইঞ্জিনের খুবই জিপিইউ হাংরি গেম হেলব্লেড 2 খেলছি, ভালোভাবে এটা হ্যান্ডেল করতেছিল। ইট লুকস স্টানিং। মেমোরি হিসেবে এটার মধ্যে র্যাম আছে 24 GB, LPDDR5X 8000 MTS। স্টোরেজ হচ্ছে 1 TB বাই ডিফল্ট, M.22280। আই ওয়াজ এক্সপেক্টিং যে এটার মধ্যে একটা 2240 ফর্ম ফ্যাক্টর SSD থাকবে, যেটা সাইজে ছোট, বাট 2280 যদি একটা এটার মধ্যে মানে বসাইতে পারে, ইট টেক্স এ লট অফ স্পেস। এবং ডেফিনেটলি 2240 ফর্ম ফ্যাক্টরের থেকে 2280 ফর্ম ফ্যাক্টর SSD গুলা বেটার পারফরমেন্স দিতে পারে, কারণ এটার মধ্যে কন্ট্রোলার থেকে শুরু করে সবকিছু, DRAM বসানোর জায়গা থাকে, বাড়তি মেমোরি চিপ বসানোর জায়গা থাকে। এখন এটা খুলতে সাহস হইতেছে না, খুলে আবার লাগাই দিতে পারবে না, আই ডোন্ট নো। খুলে দেখতে পারলে পরে ভালো হইতো যে SSD কোনটা ইউজ করতেছে, বাট সিনথেটিক টেস্টে আপনার SSD কোনটা এটা দেখা যায়। সো স্টুডিওর সবাই মিলে আমাকে এটা টিয়ার ডাউন করার জন্য নিষেধ করছে। আমি বললাম যে খুলেই ফেলি, কি বা হবে, বড়জন নষ্ট হইলে 3 মাসে স্যালারি চলে যাবে। আসেন এটাকে এখন টিয়ার ডাউন করে ফেলি। সো এই হইতেছে আরো যে এর ভেতরের পোর্শনটা, ইউজ একটা ব্যাটারি, 2টা সেল পাইতেছি, মাঝখানে আর কিছু ফিল হইতেছে না। 2টা কুলিং ফ্যান, একটা মাত্র হিট পাইপ যেখানে মেইন চিপটা।
এটা স্যামসাং এর OEM SSD BM9H1, একটা 1TB SSD DRAM-less SSD। মানে আসুস ওদের সব প্রোডাক্টে মানে এন্ট্রি লেভেল থেকে শুরু করে 7 লাখ টাকার 5090 ল্যাপটপে পর্যন্ত DRAM-less SSD দেয়। কেন যে দেয় এটাই বুঝি না। প্রিভিয়াস যে এলআই গুলো ছিল এগুলোতে আবার স্মল ফর্ম ফ্যাক্টর SSD গুলো ছিল, যেগুলো আবার বাংলাদেশে তেমন বেশি একটা অ্যাভেলেবল না, সো আপগ্রেড করাটা একটু পেইন ছিল। এটাতে হচ্ছে যে স্টোরেজ আপগ্রেড অনেক ইজিয়ার, আপনি চাইলে বাসায় এমনি টিয়ার ডাউন করে লাগাই ফেলতে পারবেন। পরে যদি ডিভাইস নষ্ট হয় সেই দায়ী আমার না। জয়স্টিকের যে পিসিবি বা জয়স্টিক গুলো একদমই মজুলার টাইপের, অর্থাৎ কখনো যদি নষ্ট হয় ইজিলি আপনার ওয়ারেন্টিতে দিলে এইগুলো সোয়াপ করে লাগাই দিতে পারবে। পাওয়ার অন করি, অন হইছে। ও আসুসের ডিভাইস গুলো আবার না লাগাইলে এটা হয় না। যাক, আমার স্যালারিটা অবশেষে বাইচা গেছে। ডান, কি হইলো? টার্কি আগে জিত হয়ে। আর যদি আপনার মেমোরি আরো বাড়ানো দরকার হয় তাইলে এখানে মাইক্রো এসডি কার্ড স্লট আছে, এটার মধ্যে একটা মাইক্রো এসডি কার্ড দিয়ে দিবেন, কিন্তু ওইটা স্পিড কিন্তু এসএসডির মতো পাবেন না, বাট এক্সট্রা ডেটা ওইটার মধ্যে রাখা পসিবল। আর একটা ব্যাপার হইতেছে যে এইখানেই আপনার সব এক্সস্ট গুলো আছে, এক্সস্ট গুলোর পাশে আপনার একটা মাইক্রো এসডি কার্ড দিলে পরে এটার হেলথ কি থাকবে না থাকবে গড নোস। এবং আগের ভ্যারিয়েন্টে কিন্তু আমরা এসডি কার্ড নষ্ট হয়ে যাওয়ার বেশ কিছু রেডিট হিস্ট্রি দেখছি, সো গুড লাক। বাট অ্যাসুস অনেক কনফিডেন্ট, তারপরও জায়গাটা পরিবর্তন করে নেই। ব্যাটারির কথা যদি বলি, 80 ওয়াট আওয়ারের ব্যাটারি দিছে। গেমিং ডিভাইসগুলোর মধ্যে এটা যথেষ্ট বড় ব্যাটারি বলতে হয়, কম্পেয়ার টু এখন মার্কেটে বেশ কয়েকটা ব্র্যান্ডের আর কি হ্যান্ডেল গেমিং কনসোল পাওয়া যায় সেই তুলনায়। তো গতবার যেখানে আধা ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পাইতাম একটা গেম খেলতে গেলে, এইবারে কিন্তু 3 ঘন্টা ব্যাকআপ পাওয়া গেছে। এখন এই ডিভাইসের যে জিপিইউ সিপিইউ দেয়া আছে তা দিয়ে আপনি 3 ঘন্টা গেম খেলা ইজ নট এ জোক। স্টিল এটা যদি 4K ডিসপ্লে হইতো তাইলে পরে আর পসিবল হইতো না, বাট স্টিল 1080p এই রেঞ্জে আসলে 1080p আই থিঙ্ক ইটস গুড। কারণ আপনি যদি একটু ডিসপ্লের মধ্যে 720pতেও খেলেন তাইলে আসলে পিক্সেল ডেন্সিটি ভালোই থাকে এবং খুব একটা গ্রাফিক্সের কোয়ালিটি লস হচ্ছে এটা বোঝা যায় না। ইভেন তো আপনার স্মার্টফোনগুলো আরো অনেক শার্পার ডিসপ্লে ইউজ করে, আরো অনেক বেশি পিক্সেল মানে কি বলে আরো বেশি হায়ার রেজলিউশনের, সো ওই অনুপাতে কিন্তু খুব একটা তফাৎ নোটিসেবল হয় না। যদি একদম পুঙ্খানুপুঙ্খ টেস্ট করা হয় তাইলে হয়তো আপনার মানে এই গ্যাপগুলো বের করা যাবে। পসিবল, ইটস নট লাইক যেটা পসিবল না। এটার সাথে একটা 65 ওয়াটের চার্জার দেয়, 0 থেকে 100% হইতে 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেয়। আর একটু ফাস্ট চার্জিং হলে ভালো হইতো। তো 80 ওয়াট আওয়ারে যদি আপনি কনভার্ট করেন, টেকনিক্যালি এটা 5000 mAh এর কাছাকাছি, মানে ফ্ল্যাগশিপ ফোনগুলোর যে ব্যাটারি ব্যাকআপ এই মুহূর্তে আমরা পাই ওই রকমই, কিন্তু ওই হিসাবে এটা এত বেশি পাওয়ার হাংরি। আপনার 5000 mAh এর একটা S25 আলট্রা মোটামুটি সারাদিন ব্যবহার করা যায়, কিন্তু এটার মধ্যে আপনি গেম খেললে পরে 2 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্স। ওএস হিসেবে উইন্ডোজ 11 হোম আসতেছে, এক্সবক্স অপটিমাইজড ফুল স্ক্রিন এক্সপিরিয়েন্স, অ্যাসুস আর্মরি ক্রেট, অ্যাডভান্সড কন্ট্রোল এবং কাস্টমাইজেশন এবং আর্মরি ক্রেটের প্যারা সব একসাথে প্যাক ভাবে আসতেছে। এখন এই উইন্ডোজ 11 হোম কিন্তু আপনার রেগুলার উইন্ডোজ 11 হোমের মতো না, এইটা আপনার এই ডিভাইসটার জন্যই বানানো হয়েছে। সো ইট ফিলস ভেরি স্ন্যাপি, টাচ সেন্সিটিভিটি গুলা মানে ইট ফিলস মানে নট লাইক উইন্ডোজ, মোর লাইক আপনার অ্যান্ড্রয়েড আইওএস টাইপ একটা ফিল পাবেন। তবে লেআউটটা উইন্ডোজের মতনই রাখছে, সো ওই জায়গা থেকে অনেকের কাছে এইটার ইউআই নিয়ে কিছু কমপ্লেন আসতে পারে, বাট এইটা একটা এভলভমেন্টের মধ্যে আছে। উইন্ডোজ কি একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করতেছে মানে পোর্টেবল ডিভাইসগুলোর মধ্যে, লেটস সি কি হয়। ইউআই এর কথা যদি বলি, ইউআই একটা ফ্যাক্টর, কারণ দিস ইজ এ স্মল ডিভাইস, আপনি অনেক সময় টাচ দিয়ে কাজ করতে চাইবেন। তো উইন্ডোজ এইটার মধ্যে অনেক কিছু অপটিমাইজ করছে, কিন্তু কিছু ইস্যুজ এখনো আছে। যেমন এই যে টাস্কবারটা খুবই ছোট, টাস্কবারটা এতই ছোট যে এটা বাটনগুলো আপনি ঠিকমতো সবসময় হিট করতে পারবেন এমনটাও না। ইভেন এর মধ্যে কোপাইলট দেয়া আছে, সো ইউ গট ইউর পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট টু। এখন আমরা টেস্টগুলো চলে আসবো, পারফরমেন্স টেস্ট। প্রথমেই হচ্ছে আপনার কুলিং একটা ফ্যাক্টর, কারণ প্রথমেই এটা হাতে নিয়ে আমার যে অনুভূতিটা হয়েছে সেটা হচ্ছে মানে অনুটা ভতা হয়ে গেছে। ডিসপ্লেটা অনেক গরম, শীতকালে ভালো লাগবে, কিন্তু গরমকালে মানে এতটাই গরম যে আপনি এই ডিসপ্লেটা হট ওয়াটার ব্যাগের বদলে ব্যবহার করতে পারবেন। যদি কোথাও মাইটের খান ওই জায়গায় আপনি এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। যদিও আরো যে ক্লেম করতেছে এখানে অনেক উন্নত কুলিং সিস্টেম আছে, যা AMD Ryzen AI Z2 এক্সট্রিম প্রসেসর আর RDNA 3.5 GPU কে ঠান্ডা রাখতে কাজ করে। গেম বা হাইলোডের সিস্টেম বেশ স্টেবল থাকে, লম্বা সময় খেলার পরে হিটিং আশেপাশে খুব একটা চোখে পড়ে না। আমাদের থার্মাল ক্যামেরায় আমরা এটারে ফালাই দিছিলাম, আপনারা দেখতে পারতেছেন যে খুব ভালোভাবেই মানে ফুল বডিতে হিটটা ছড়ায় যায়, কিন্তু ডিসপ্লের হিটটা একটু বেশি। ডিসপ্লে এখান থেকে হিটটা ডিসিপেট হওয়ার জন্য তেমন কোনো মানে জায়গা নেই, সো এটা নিয়ে কিছু কাজ করা যায়। প্রথমে যেটা বলছিলাম যে এইখানে যদি আপনার কোনো এয়ার ইনটেক দেওয়া হইতো, উপরেরটারে এক্সস্ট করে দেওয়া হইতো, মেবি এটা একটা সলিউশন হইতে পারে ডিসপ্লেটাকে আরেকটু কুলার রাখার জন্য। ইনডোরে এসি রুমে আপনার খুব একটা সমস্যা হিটিং নিয়ে আমরা না পাইলেও যখন আমরা আউটডোরে গেমটা খেলছি তখন কিন্তু এক্সটার্নাল হিট বাংলাদেশে গরমকালে যখন আপনি গেম খেলবেন তখন থ্রটল দেখতে পারবেন, ওভারহিটিং মাঝে মধ্যে মনে হইলেও হইতে পারে। দ্যাটস কমপ্লিটলি আপ টু দ্য নেচার। যদি শীতকাল থাকে আই হোপ খুব একটা ইস্যু হওয়ার কথা না। এখন আমার মনে হয় না এটা আসলে বাংলাদেশের মতো ওয়েদারের জন্য
এইসব জিনিসপত্র বানায় বা বাংলাদেশে গোনায় ধরে আসুস। দুবাইতে তো এয়ার কন্ডিশন এরিয়া প্রচুর, ওইসব জায়গায় ওরা গেম খেলে। আর যদি আউটডোরে যায় তাইলেও দেখা যায় ওইটার মধ্যে একটা গাড়ির মধ্যে বসে এই গেমটা খেলে। এমনিতে থার্মাল পারফরমেন্স ভালো, আউটডোরে একটু ডিফিকাল্ট, কিন্তু আউটডোরে ডিফিকাল্ট হওয়াটা একটা ফ্যাক্টর, কারণ এটা একটা আউটডোর ডিভাইস, পোর্টেবল, উইল ক্যারি গো টু দ্য ফিল্ড। সবাই যখন ফুটবল খেলবে আপনি তখন এইখানে পেস খেলবেন। সো দ্যাটস এ থিং। চলেন আমরা এবার অ্যাকচুয়াল কি FPS পাইছি না পাইছি এটা একটু দেখে আসি। মোস্ট টেস্টগুলো আপনার ইনডোরে করা। তো চলেন বেঞ্চমার্ক। অনেক কিছু নিয়ে কথা বলছি, যেটা নিয়ে হয়নি বলা কোনো কথা, সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লের জন্য আমরা এটাকে পাঠিয়ে দিচ্ছি আমাদের ডিসপ্লের ক্যালম্যান সেকশনে। এলআই হ্যান্ডহেল্ড মানে তো ডিসপ্লে, আর ডিসপ্লে মানে তো ক্যালম্যান মানে তো আমি। চলেন ক্যালম্যান টেস্ট করে দেখি। ক্যালম্যান রেজাল্ট হিসেবে আমরা পাচ্ছি sRGB 94%, Adobe RGB 71%, DCI-P3 70.5%, NTSC 67.1%, sRGB Delta E 3.55, P3 Delta E 5.21। এই যে আমরা এতগুলো ভ্যালু পাইলাম, এগুলোকে আমরা মনিটর র্যাঙ্কিং হিসেবে দেখি কত নম্বর পজিশনে বিলং করে। আমরা চার্টে দেখতে পারতেছি sRGB কভারেজ ছিল 11 নম্বরে, Adobe RGB 14 নম্বরে, P3 14 নম্বরে, NTSC ও 14 নম্বরে, PC বেশ 10 নম্বরে চলে আসে। সো সিম্পল কথা যদি বলতে হয়, গেমিং এবং মিডিয়া কনজাম্পশনের জন্য এটা একটা পারফেক্ট চয়েস, কিন্তু প্রফেশনাল কালার গ্রেডিং এর জন্য আইডিয়াল বলা যাচ্ছে না। এটা তো গেমিং ডিভাইস, গেম খেলবেন, কালার গ্রেড তো আর করবেন না। এখন আশেপাশে অনলাইনে যত লিক টিক আছে তা থেকে জানা গেছে এটার দাম হবে গিয়ে $1000 আশেপাশে, মানে 999 এরকম। আর একটা স্মলার যে এডিশনটা আছে ওইটা প্রবাবলি 700-ish হবে। তো $999 একটা ডিভাইস আমরা এক্সপেক্ট করতে পারি বাংলাদেশে আরো জিত 1.5 লাখ তো হবেই। কোনোভাবে যদি কম হয় তাইলে আবার কাহিনী অন্যরকম হয়ে যেতে পারে। এখন কারা কিনবেন না, যাদের আসলে এগুলো নিয়ে খুব বেশি ফ্যাসিনেশন, টাকা পয়সার কোনো অভাব নেই, তারা কিনতে পারেন। ইভেন চাইলে প্রিবুক করতে পারেন। পিসিবি স্টোরে প্রিবুক করা পসিবল, প্রিবুক না টেকনিক্যালি আপনার পারচেস করতেই পারা উচিত কালকে থেকে। সো যাদের ফ্যাসিনেশন বেশি এই ধরনের ডিভাইস নিয়ে, তারা এটা নিতে পারেন। অনেক আপগ্রেডস আছে এবং প্রবাবলি এইটাই এখন লিডিং। যদি আপনি স্টিম ডেকের ফ্যান না হন তাইলে পরে উইন্ডোজের মধ্যে থাকতে চান, মেবি দিস ইজ দ্য অনলি থিং ইউ শুড গেট রাইট নাও। বেসিক্যালি এটা নর্মাল পাবলিকদের জন্য, আর্ম পাবলিকদের ডিভাইস এটা না। আর্ম পাবলিকের ডিভাইস এটা হইতে বহু দেরি আছে। বাট যেই হারে বাইরের দেশে আমরা নিনটেন্ডো এসবের সেল দেখি, তাতে ওইগুলারে আসলে আম তো ভালো, আমার তো মনে হয় ওইগুলো বড়ই লেভেলে চলে গেছে। বাংলাদেশে আসলে প্রাইস সেন্সিটিভ মার্কেট, সো এই ডিভাইসগুলো শুধুমাত্র প্রিভিলেজদের কাছেই থাকে। সো উইথ ROG Ally X ইউ উইল বি প্রিভিলেজড, ভেরি ফিউ ইন দ্য কান্ট্রি। থ্যাংক ইউ, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।